আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মাহফুজুর রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে রসায়ন বিষয়ের অষ্টম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, এটি নিয়ে কথা বলবো। তো আমরা এর আগের ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণ কী এবং তড়িৎ বিশ্লেষ্য কোষগুলো কী রকমভাবে কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের নর্মালকে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দেখেছিলাম, তারপরে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ দেখেছিলাম, তারপরে লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ, পাশাপাশি পানিরও তড়িৎ বিশ্লেষণ আমরা দেখেছিলাম। তো আমরা আজকে দেখব যে এই তড়িৎ বিশ্লেষণ, এই প্রক্রিয়াটাকে আমরা আমাদের জীবনে কী কী ক্ষেত্রে কী করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি কথা না বাড়িয়ে শুরু করি যে কোন কোন ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণটি ব্যবহার করতে পারবো, তার মধ্যে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন, এই ধাতু নিষ্কাশনে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি ব্যবহার করি। আমরা যদি একটু পেছনে যাই, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? যেখানে আমরা বাহির থেকে তড়িৎ প্রবাহ প্রয়োগ করে কী করতে পারবো, কোনো গলিত বা দ্রবীভূত দ্রবণে আমরা রাসায়নিক বিক্রিয়া সংগঠন করতে পারবো। এই ধরনের প্রক্রিয়াকে আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য কোষ বলবো। যেটি কার অন্তর্ভুক্ত? যেটি তড়িৎ রাসায়নিক কোষের অন্তর্ভুক্ত। তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার ছিল? দু প্রকার। একটা ছিল তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা ছিল গ্যালভানিক কোষ। আমরা আজকে সময় পেলে গ্যালভানিক কোষে যাব, তবে আমরা আজকে প্রথমে যেটা শেষ করতে চাই সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের বিভিন্ন রকম ব্যবহার। তাহলে তড়িৎ বিশ্লেষণের প্রথম যে ব্যবহারটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন, এই ধাতু নিষ্কাশনটা আমরা যে করব, এই ধাতু নিষ্কাশন যে করব, দেখো আমরা প্রাত্যহিক জীবনে আমরা অনেক ক্ষেত্রে কী ব্যবহার করি, অনেক ধরনের ধাতু ব্যবহার করি। যেমন আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি, অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করি, অ্যালুমিনিয়াম দিয়ে এরোপ্লেন তৈরি হয়, অ্যালুমিনিয়ামের চাকার, সাইকেলের চাকার রিং হতে পারে। তারপর আমরা তামাকে ব্যবহার করি তার বৈদ্যুতিক তারে, বিভিন্ন ক্ষেত্রে। তো এই যে ধাতুগুলো আমরা পাচ্ছি, এই ধাতুগুলো অনেকভাবেই কী করা যায়, প্রকৃতিতে এগুলোকে প্রসেস করা যায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রসেসিং হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করে যেগুলো অধিক সক্রিয় ধাতু, যেমন আমি যদি বলি সোডিয়াম, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে ধরো অ্যালুমিনিয়াম, এই ধরনের সক্রিয় ধাতুগুলোকে আমরা কি করতে পারি? এই ধরনের সক্রিয় ধাতুগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এগুলো থেকে আমরা ধাতুকে বের করে নিয়ে আসতে পারি। তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধাতুকে মুক্ত করতে পারি। আমরা যদি সংক্ষেপে তোমাকে দেখাই, ধরো তুমি এখানে কি নিলে, একটা সেলকে চিন্তা করলে, তাহলে আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য কোষে কী থাকে? তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড থাকবে এবং ক্যাথোড থাকবে। তাহলে অ্যানোড কোনটা হয়? ব্যাটারির সাথে যেটা প্লাস থাকে আর ব্যাটারির সাথে যেটা মাইনাস, সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে এটা পজিটিভ, এটা কি নেগেটিভ। তাহলে আমরা কি করলাম, আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিলাম। এখন আমরা এই যে অ্যালুমিনিয়ামের আকরিক Al2O3, এগুলো নিয়ে আমরা দশম অধ্যায়ে আরও পড়াশোনা করব। আজকে একটু স্বাভাবিকভাবে সহজ করে বলছি। তাহলে আমরা অ্যালুমিনিয়ামকে যদি ভাঙি, আমরা কি পাচ্ছি? অ্যালুমিনিয়ামকে ভাঙলে আমরা পাবো অ্যালুমিনিয়াম 3+, অক্সিজেন 2-। এখন এই ভাঙতে গিয়ে স্টুডেন্টদের অনেক সমস্যা হয়। দেখো তুমি ভাঙবে যোজনী অনুসারে, অ্যালুমিনিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সুতরাং অ্যালুমিনিয়াম কী হবে? অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করে, তাই সেটা কী হবে? 3+ হবে। আর অক্সিজেন এটা যোজনী 2 এবং এটা গ্রহণ করে, তাই কী হবে? অক্সিজেন 2- হবে। এটা গেল তাদের কি আমাদের চার্জের কথাটা বললাম। এখন আমরা যদি দেখি যে অ্যালুমিনিয়াম এখানে কয়টি পরমাণু আছে, অ্যালুমিনিয়াম এখানে 2টি পরমাণু, তাই আমরা এখানে অবশ্যই 2 দিতে হবে। আর অক্সিজেন কয় পরমাণু আছে? অক্সিজেন 3টি পরমাণু এখানে আছে, তাহলে আমরা এখানে কী দিব? 3 দিব। তাহলে আমরা যদি কোনো আকরিককে কী করতে পারি, গলিয়ে এভাবে তাপমাত্রা দিয়ে আয়ন হিসাবে পৃথক করে ফেলতে পারি, তখন এদের অবস্থান কোথায় হবে? এদের অবস্থান হবে এখানে, অ্যালুমিনিয়াম 3+, আর হচ্ছে কি অক্সিজেন 2-। ওকে, এখন এরকম তো একটা দুটো না, অসংখ্য থাকবে। তাহলে আমরা যদি একটু দেখি যে ক্যাথোডে কোন বিক্রিয়া হবে। ক্যাথোডে আমরা জানি ক্যাথোডে কী ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে। কী ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে। আর অ্যানোডে কী ঘটবে? অ্যানোডে ঘটবে জারণ। ওকে, অ্যানোডে কী ঘটবে? জারণ। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে অক্সিজেন এখানে কয়টা আছে? 3টি পরমাণু আছে। কয়টি পরমাণু? 3টি। তাহলে আমরা যদি একটু দেখি যে 3O2, সে ইলেকট্রন ত্যাগ করলো। কয়টা ইলেকট্রন ত্যাগ করলো? 6টা ইলেকট্রন সে ত্যাগ করে দিল। কয়টা ইলেকট্রন?
6টি ইলেকট্রন সে ত্যাগ করলো। তার কাছে একটি পরমাণুর কাছে 2টি করে বাড়তি ইলেকট্রন আছে, আর 3টি পরমাণুর কাছে 3 দুগুণে কয়টি 6টি বাড়তি ইলেকট্রন আছে। এইগুলো তারা কোথায় এসে এই অ্যানোড যেটা সেই অ্যানোডে কী করবে, সে অ্যানোডে এসে তারা এটা ত্যাগ করে দেবে। ওকে, এখন আর অক্সিজেনটাকে আমরা একটু কীভাবে লিখতে পারি? অক্সিজেনকে যদি আমরা এখানে টোটাল কয়টা পরমাণু আছে অক্সিজেনের? 3টা। তাহলে আমরা যদি এভাবে লিখি যে অক্সিজেন অণু তৈরি হবে, তা এখন আমরা এটাকে যদি এভাবে করে লিখি তাহলে একটু বিক্রিয়াটা ব্যালেন্স হবে। কারণ আসলে তো অক্সিজেন পরমাণু হিসেবে থাকে না, অক্সিজেন পরমাণু হিসেবে থাকে না। তো সেই কারণে আমরা একটু সমতা করার জন্য এইটার সামনে 3/2 দিয়ে গুণ করলাম, যাতে 2-এর সাথে গুণ করলে 2 কাটা গেলে 3টে অক্সিজেন পরমাণু কী হবে, মিলে যাবে। আচ্ছা, এরপর আসো অ্যালুমিনিয়াম। একজন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন প্রয়োজন হবে 3টি করে। একজন অ্যালুমিনিয়ামের কয়টি করে? 3টি। কেন? কারণ ঘাটতি কয়টা? 3টা। এখন অ্যালুমিনিয়াম এখানে আছে কয়টা? 2টা আছে। তাহলে 3 দুগুণে কয়টার ঘাটতি? 6টি। তাহলে 6টি ইলেকট্রন যেটা অক্সিজেন ছেড়ে দিয়েছিল, অথবা ওভাবে সরাসরি গ্রহণ হবে না, এই ক্যাথোড থেকে নিবে, ক্যাথোড থেকে নিবে। ক্যাথোড দ্যাট মিনস কি, এখানে ব্যাটারির যে মাইনাস যেটা, সেই ক্যাথোড থেকে নিবে। তাহলে অ্যালুমিনিয়াম আয়নগুলো কোথায় আসবে? ক্যাথোডে আসবে। ক্যাথোডে এসে কি করবে? 6টি ইলেকট্রন গ্রহণ করবে। 6টি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম নিরপেক্ষ ধাতুতে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা একটু আগে কী বলেছিলাম যে আমরা এই তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করে আমরা ধাতুকে আলাদা করব। তাহলে আমরা অলরেডি কাকে আলাদা করে ফেলেছি? আমরা আকরিক থেকে ধাতুকে আলাদা করে ফেলেছি। প্রসেসটা কেমন ছিল? খুবই সিম্পল। আমরা প্রথমে তাপ দিয়ে তাদেরকে আয়ন হিসেবে পৃথক করে ফেলেছি। এরপরে ক্যাথোডে ক্যাটায়নটা গিয়েছে, গিয়ে ইলেকট্রন গ্রহণ করে মুক্ত ধাতুতে পরিণত হবে এখানে, এবং এখানে জমা হবে, এগুলো গায়ে লেগে যাবে। আর অক্সিজেনগুলো অ্যানোডে এসে, পজিটিভ অ্যানোডে এসে কী করবে? ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাসে পরিণত হবে। এভাবে করে আমরা আকরিক থেকে ধাতুকে আলাদা করে ফেলেছি এবং অন্য পদার্থগুলোকেও মুক্ত করে ফেলেছি। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র অ্যালুমিনিয়াম না, আমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই বিভিন্ন ধাতুকে কী করতে পারবো? মুক্ত করতে পারবো। তো আমরা এগুলো নিয়ে আর কথা বাড়াচ্ছি না। কোনো প্রশ্ন থাকলে তোমরা করবে, আমরা নেক্সট ক্লাসে এগুলো জবাব দিব। আমরা দেখলাম কিভাবে আমরা কি করতে পারি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করে আমরা ধাতুকে আলাদা করতে পারি। এখন আমরা যেটা দেখব, ধাতু নিষ্কাশন নয়, ধাতু ধরে নিষ্কাশন করেই ফেললাম। এখন আমরা একটু দেখতে চাই ধাতু বিশোধন। ধাতু বিশোধন, ধাতুকে বিশোধন মানে কি? বিশুদ্ধ করব ধাতুকে। কি করব? বিশুদ্ধ করব। তার মানে আমরা যে ধাতুগুলো ব্যবহার করছি, তো যেমন তুমি একটু চিন্তা করো, এই যে কপারকে আমরা ব্যবহার করি, কোথায় ব্যবহার করি? কপারকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ওয়্যারিংয়ে ব্যবহার করি, তাই না? বিভিন্ন বৈদ্যুতিক তার মানেই তো কি কপার দিয়ে তৈরি। তাহলে এখন কপার যদি কি থাকে, অবিশুদ্ধ থাকে, তাহলে কী হবে? ঠিকমতো তড়িৎ প্রবাহ চলতে পারবে না। সেক্ষেত্রে দেখা যাবে তাপ তৈরি হয়ে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে যেতে পারে। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ ধাতু প্রয়োজন, যাতে যে কোনো জিনিসের গুণাগুণটা কী থাকে? অক্ষুণ্ণ থাকে। তাহলে আমরা এখন দেখতে চাই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাকে ব্যবহার করে কিভাবে আমরা ধাতুকে বিশুদ্ধ করতে পারবো, সেটা একটু দেখতে চাই। সেটা খুবই সহজ। আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা বিশুদ্ধ অবিশুদ্ধ দুটি দণ্ডকে নিব। বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কয়টি দণ্ডকে নিব? দুটি দণ্ড। যেমন ধরো এটা হচ্ছে এই যে একটা অ্যানোড, এটা হচ্ছে অবিশুদ্ধ কপার দণ্ড। অবিশুদ্ধ কী দণ্ড? কপার দণ্ড। এই অ্যানোডটি হচ্ছে অবিশুদ্ধ মানে কপার দণ্ড। আর ক্যাথোড হিসেবে ইউজ করবো আমরা বিশুদ্ধ কপার দণ্ড। বিশুদ্ধ কপার দণ্ড। তাহলে প্রক্রিয়াটা খুব সহজ, প্রক্রিয়াটা খুবই সহজ। আমরা এটাকে ধরে নিয়েছি কি? এটাকে ধরে নিয়েছি এই অ্যানোড যেটা ধরে নিয়েছি, সেখানে অনেক কী আছে? অপদ্রব্য আছে। ভিতরে কী আছে? অনেক অপদ্রব্য। মানে কি? অন্য কোনো ধাতু, অন্য কোনো পদার্থ যদি কী থাকে, এটার ভিতরে মিশ্রিত থাকে। তাহলে আমরা এটাকে অনেক সময় ব্লিস্টার কপার বলি। কী কপার? ব্লিস্টার কপার, অবিশুদ্ধ কপারটাকে। তাহলে এইটাকে আমরা 99.99% বিশুদ্ধ করতে চাই, যাতে গুণগত মান কী থাকে? ঠিক থাকে। তখন যেটা হবে, এখানে আমরা একটু তড়িৎ বিশ্লেষ্য নিব। কী নিব? তড়িৎ বিশ্লেষ্য, মানে কপার সালফেটের দ্রবণ, যেটা আয়ন হিসেবে থাকবে। তড়িৎ বিশ্লেষ্য না থাকলে আসলে কি হয় না? বিভবের সৃষ্টি হয় না, মানে যে চার্জের যে ইলেকট্রন যে গ্রহণ ত্যাগ, এই ঘটনাগুলো প্রভাবিত হয় না। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদ্দেশ্য হচ্ছে কি? এখানে একটা বিভব পার্থক্য কী রাখা? বজায় রাখা, যাতে কি হয়? ইলেকট্রন আদান প্রদান ঘটে। তো যখনই আমরা এই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যে অবিশুদ্ধ কপারকে দিলাম অ্যানোডে, বিশুদ্ধ কপারকে দিলাম ক্যাথোডে, এবং এখানে কি দিলাম? কপার সালফেটের দ্রবণ দিলাম,
তখন যেটা হবে এই অ্যানোড থেকে ধীরে ধীরে দ্রবণে কি আসতে শুরু করবে, দ্রবণ এখানে তো সব কপার তাই না, তাহলে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে, কয়টা ইলেকট্রন, দুটো ইলেকট্রন ত্যাগ করে কোথায় চলে আসবে, দ্রবণে। ধরো এই কপারটা নতুন করে আসলো, কোত্থেকে আসলো, এখান থেকে আসলো, ধরো আরও একটা আসলো, তাহলে ক্রমাগতভাবে এই দণ্ড থেকে কপার ইলেকট্রন ত্যাগ করে কী হবে, আয়ন হয়ে কোথায় আসা শুরু করবে, দ্রবণে আসা শুরু করবে। এখন প্রশ্ন হচ্ছে এরা কি এভাবে থাকবে, এরা এভাবে থাকবে না, এরা এই নেগেটিভ প্রান্ত দ্যাট মিন্স ক্যাথোড দণ্ড কর্তৃক আকর্ষিত হবে। কেন আকর্ষিত হবে, কারণ এরা হচ্ছে পজিটিভ আর এই ক্যাথোড দণ্ডটা কি, ক্যাথোড দণ্ডটা হচ্ছে নেগেটিভ। তো সেক্ষেত্রে যেটা ঘটবে, ক্যাথোডে সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়াটা ঘটবে। সম্পূর্ণ কী প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। তার মানে যে কপার আয়নগুলো এখন দ্রবণে একটু আগে এসেছে, সেই কপার আয়নগুলো ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কী হয়ে যাবে, নিস্তড়িত মানে চার্জবিহীন হয়ে এই ক্যাথোডের গায়ে লেগে যাবে। কারা, এই কপার মানে কি নিস্তড়িত ধাতুগুলো, যেগুলোর মধ্যে কোনো কি নেই, চার্জ নেই। এখন প্রশ্ন হচ্ছে স্যার একই জিনিসকে উল্টায় পাল্টায় দেখে কী লাভ হলো? লাভ যেটা হলো যে কপার প্রথমে দ্রবণে আসলো, দ্রবণে আসার পরে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের গায়ে লেগে গেল। তখন যেটা হবে, ধরো এখানে কিছু অপদ্রব্য আছে লাগানো, তো ওই অপদ্রব্যগুলো তো আর এভাবে আয়নিত হয়ে কোথায় আসতে পারবে না, দ্রবণে আসতে পারবে না, কারণ এখানে বিভবটা সৃষ্টি হয়েছে কপারের জন্য। আমরা ওই ধরনেরই কী দিয়েছি, দ্রবণ দিয়েছি। তাহলে শুধুমাত্র কপারই কী হবে, আয়নিত হয়ে এখানে আসবে, সেই কপার আবার ইলেকট্রন গ্রহণ করে কার গায়ে লেগে যাবে, ক্যাথোডের গায়ে লেগে যাবে। আর এই প্রক্রিয়াটা যখন চলতে থাকবে তখন দেখা যাবে এই ক্যাথোড মোটা হয়ে যাবে ধীরে ধীরে, আর এই অ্যানোডটা যেটা অবিশুদ্ধ কপারের দণ্ড সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, এবং এর ভিতরে যে ছোটো ছোটো অপদ্রব্যগুলো থাকবে সেগুলো কোথায়, পাত্রের তলায় কী হবে, জমা হবে। ধরো এখানে বালি থাকতে পারে, অন্য কোনো ধাতু থাকতে পারে, হ্যাঁ, তো তারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে না। তারা কি করবে, যখনই ধরো একটা কপার চলে গেলো, তাহলে এখানে যদি কোনো একটা অপদ্রব্য কী থাকে, মানে আটকে থাকে, সেটা কোথায় চলে আসবে, সেটা নিচে চলে আসবে। তাহলে খুব সহজ হয়ে গেল, আমরা অবিশুদ্ধ দণ্ড থেকে কপারকে আয়নিত করে সেই কপারকে আবার ইলেকট্রন গ্রহণ করিয়ে কি করলাম, ক্যাথোডে গিয়ে পুরোপুরি বিশুদ্ধ করে ফেললাম, এবং সেখানে গিয়ে সেটা জমা হয়ে গেল। তাহলে অবিশুদ্ধ কপার দণ্ড বিশুদ্ধ কপার দণ্ডে কী হলো, ধীরে ধীরে চলে আসলো কী প্রক্রিয়ার মাধ্যমে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা শুধু অ্যালুমিনিয়ামকে নয়, শুধু কপারকে নয়, আমরা অ্যালুমিনিয়াম অন্যান্য ধাতুকেও কী করতে পারি, বিশুদ্ধ করতে পারি। এবং বিশুদ্ধ হওয়াটা অনেক জরুরি, কারণ বিশুদ্ধ না হলে অনেক ক্ষেত্রে আমরা যেখানে যেটাকে ব্যবহার করব সেটা গুণগত মান ভালো থাকবে না। তো আশা করছি তোমরা ধাতু বিশোধন প্রক্রিয়াটি বুঝতে পেরেছো, খুবই সহজ। এখানে অ্যানোড থেকে ইলেকট্রন কী করবে, অ্যানোড থেকে কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার আয়ন হিসেবে দ্রবণে আসবে, সেই কপার আয়ন আবার ক্যাথোড দ্যাট মিন্স নেগেটিভ তড়িৎদ্বার দ্বারা কী হবে, আকৃষ্ট হয়ে ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে, নিরপেক্ষ কপার পরমাণুতে পরিণত হবে, এবং সেই ধাতুগুলো কার গায়ে লেগে থাকবে, ক্যাথোডের গায়ে লেগে থাকবে। এভাবে করে আমরা বিশুদ্ধ কপার দণ্ডকে অবিশুদ্ধ কপার দণ্ডকে বিশুদ্ধ কপার দণ্ডে কী করতে পারবো, রূপান্তর করতে পারবো। আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে সেলগুলো একটু মুছে ফেলি, সেটা হচ্ছে তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপন। তাহলে আমরা এখন যেটা করবো, দেখো অনেক সময় কি হয়, ফুটপাতে দেখা যায় যে র্যাডো ঘড়ি পাওয়া যাচ্ছে, রোলেক্স ঘড়ি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, খুব দামি দামি ব্র্যান্ডের টাইটান ঘড়ি পাওয়া যাচ্ছে। কত টাকা দিয়ে, 200-300 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, যেগুলোর আসলে প্রকৃত দাম অনেক বেশি, ইভেন লক্ষ টাকার উপরের ঘড়ি। তা আমরা যখন এরকম কী করি, 200 টাকা দিয়ে রোলেক্স ঘড়ি নিয়ে আসি, ওয়াও খুব সুন্দর দেখতে, কিন্তু 2 দিন পরে সেই রোলেক্স ঘড়ি আর রোলেক্স থাকে না, সেটা কি তার আসল রূপ দেখানো শুরু করে। তার মানে যে ঘড়ির চেইনটা আছে সেখানে মরিচা পড়া শুরু হয়। ঠিক একইভাবে অনেক সময় দেখবে ফেরিওয়ালারা কী করে, কিছু সস্তা দামে চামচ বিক্রি করে, যেগুলো দেখতে প্রথমে খুব সুন্দরই থাকে, কিন্তু কয়েকদিন ব্যবহার করার পরে সেই চামচগুলোরও কী হয়, আসল রূপ বের হয়ে আসে। তার মানে দেখা গেল যেগুলো একটু অধিক সক্রিয় ধাতু, যেমন লোহা, এদেরকে আমরা নিকৃষ্ট ধাতুও বলি, হ্যাঁ, পড়াশোনাতে পড়েছিলে তোমরা। তাহলে এই লোহা, তারপরে অ্যালুমিনিয়াম, অনেকগুলো ধাতু কী করে, তোমার যেটা হয় এই বাতাসের সাথে কী করে, বিক্রিয়া করে। তো বাতাসের সাথে বিক্রিয়া করে মরিচা পড়ে যায়, লোহাতে কী পড়ে যায়, মরিচা পড়ে যায়, মানে অন্য ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয়, তাই মরিচা পড়ে যায়। তখন যেটা হয় যে লোহার যে গুণগত মান সেটা ঠিক থাকে না।
এটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে যারা একটু বেশি সক্রিয় তারা বায়ুর উপস্থিতিতে এই ধরনের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নিজেদের গুণগত মানটাকে নষ্ট করে ফেলে। তা এখন আমরা যদি একটা ঘড়ির চেইনকে কিংবা চামচকে কিংবা অন্য কোনো গহনাকে টেকসই করতে চাই, মজবুত করতে চাই, চকচকে করতে চাই, তখন আমরা কী করি, ওই ধরনের ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দিই। কম সক্রিয় ধাতুর কী দেই? প্রলেপ দিই। যাতে কম সক্রিয় ধাতুটা বায়ুর সাথে যেহেতু কী হয় না, বায়ুর সাথে যেহেতু খুব একটা বিক্রিয়া করে না, তাই ভিতরে লোহাটা কী থাকে? ভিতরে লোহাটা অক্ষুণ্ণ থাকে। চলো আমরা শুরু করি, মানে দেখি যে কীভাবে আমরা এটা করতে পারি। ধর আমরা আবারও একটা সেল নিলাম, আবার একটা কী নিলাম? সেল নিলাম। এখানে সেই সেলে আমরা এখন তুমি কার প্রলেপ দিবে? প্রলেপ হিসেবে তুমি বেশি প্রচলিত তিনটা যদি আমি নাম বলি, যেমন ধরো ক্রোমিয়াম, নিকেল, সিলভার, এগুলো একটু কম সক্রিয় ধাতু। আমরা চেষ্টা করব এদেরই কোনো একটা প্রলেপ অন্য অধিক সক্রিয় ধাতুর উপরে দেওয়ার। ধরো এখানে একটা চামচ আছে, কি আছে? চামচ। এবং এই চামচটা মরিচা পড়ার একটা ভয় আছে। তো মরিচা পড়ার একটা কী আছে? ভয় আছে। এটা লোহার তৈরি ধরে নিলাম। আর এটা ধরে নিলাম সিলভারের তৈরি। আমরা সিলভারকে বাংলায় কী বলি? রূপা বলি, তাই না? তো সিলভারের তৈরি একটা দণ্ড নিলাম অ্যানোড হিসাবে। অ্যানোড, অ্যানোড মানে ব্যাটারি কি প্লাস প্রান্ত, আর যেটা চামচ সেটাকে দিব ব্যাটারির। অলওয়েজ যেখানে প্রলেপ দিতে চাই সেটা অলওয়েজ কী হবে? মাইনাস প্রান্তের সাথে থাকবে। হ্যাঁ, আর এখানে যেহেতু আমরা সিলভার নিয়েছি, তাহলে আমরা এখানে একটা সিলভার নাইট্রেটের কী নিব? সিলভার নাইট্রেটের আমরা এখানে একটা দ্রবণ নিব। এটা অনেকটা আগের প্রক্রিয়াগুলোরই একটা ফটোকপির মতো অনেকটা। তো এখন যেটা হবে, এটা তো অ্যানোড, কেন? কারণ এটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে। তাহলে আমরা লিখব অ্যানোডে বিক্রিয়া। কোথায় বিক্রিয়া? অ্যানোডে বিক্রিয়া। এখন অ্যানোডে বিক্রিয়া কী হবে বলো তো? অ্যানোডে কী হয়? সবসময় জারণ হয়, তাই না? ইলেকট্রন ছাড়ন মানে তো জারণ। তাহলে অ্যানোডে কী আছে? সিলভার আছে। কী আছে? সিলভার। তাহলে এই সিলভার কী করবে? ইলেকট্রন ত্যাগ করে সিলভার ক্যাটায়নে পরিণত হবে। তার মানে এইখান থেকে, এই দণ্ডটা থেকে কোথায়? দ্রবণে সিলভার আয়ন তৈরি হবে। ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সিলভার আয়ন হয়ে এই দণ্ড থেকে একটা পরমাণু আয়ন হয়ে কোথায় চলে আসবে? দ্রবণে চলে আসবে। এখন এই ভদ্রলোক ডাকবে, আয় খুকুমনি আমার কাছে আয়, ঠিক আছে? তাইলে সে কী করলো? খোকাকে ডাকলো, ঠিক আছে? কারণ সে পজিটিভ আর এটা হলো নেগেটিভ। তাহলে যখন সে এখানে যাবে তখন তাদের ভিতরে একটা বন্ধুত্ব হবে। কেন? কারণ এর ভিতরে আছে অজস্র ইলেকট্রন, এই হচ্ছে কি ক্যাটায়ন। তখন যেটা হবে অ্যানোডে বিক্রিয়া। কোথায়? অ্যানোডে। অ্যানোডে যখন বিক্রিয়া হবে তখন যেটা হবে, এই সিলভার আয়ন Ag প্লাস সে ইলেকট্রন গ্রহণ করবে। সে ইলেকট্রন কী করবে? যে অনেকটা ধাতু বিশোধনের মতো। ধাতু বিশোধনের প্রথমে যেটা ঘটেছিল, পরের ধাপে এসে বিপরীত প্রক্রিয়াটা ঘটেছে। এখানে যখন সিলভার কী করবে? আয়ন হিসেবে দ্রবণে আসবে, সেই সিলভার আবার ইলেকট্রন গ্রহণ করবে কাছ থেকে, কার কাছ থেকে? ক্যাথোডের কাছ থেকে, নেগেটিভ তড়িৎদ্বারের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কী হয়ে যাবে? নিরপেক্ষ সিলভার হয়ে যাবে। নিরপেক্ষ সিলভার হয়ে যাবে। এখন নিরপেক্ষ সিলভার যদি হয়ে যায়, নিরপেক্ষ সিলভার যদি কী করে? হয়ে যায়, তখন সেটা কী হবে? তখন সেটা ওই যে চামচের গায়ের উপরে একটা কী সৃষ্টি করবে? চামচের গায়ের উপরে একটা প্রলেপ সৃষ্টি করবে। একটা প্রলেপ সৃষ্টি করবে। তো প্রলেপ যখন সৃষ্টি হয়ে যাবে, কার প্রলেপ? সিলভারের প্রলেপ। কার উপরে? লোহার চামচের উপরে। তখন ওই লোহাটা ভিতরে ঢুকে যাবে, আর বাইরে কি থাকবে? সিলভার। আর যে সিলভার বায়ুর সাথে কী করে না? সক্রিয়ভাবে বিক্রিয়া করে না। তো সেই কারণে ভিতরে চামচটা কী থাকবে? শক্তিশালী থাকবে, মজবুত হবে, চকচকে হবে। মোট কথা এটা টেকসই কী হবে? মানে এটা টেকসই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা স্থায়িত্ব বেড়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই দেখলাম অ্যানোড থেকে সিলভার আয়ন হিসেবে প্রথমে দ্রবণে আসবে। সেই সিলভার আয়ন কে ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়ে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নিরপেক্ষ সিলভার, এবং নিরপেক্ষ সিলভারটা কী হবে? চামচের গায়ে লেগে যাবে। তাহলে আমরা কয়টা ব্যবহার দেখলাম? আমরা 3টা ব্যবহার দেখলাম। কার? তড়িৎ বিশ্লেষণের। আমরা যদি এরপরে 4 নাম্বার ব্যবহারটা একটু দেখি, আমাদের বইতে এটাও আছে। সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই অনেক সময় খেয়াল করেছো যে আমাদের ইয়ারদের ক্ষেত্রে, যে মুরব্বীদের ক্ষেত্রে আমরা কী করি? অনেক সময় ডায়াবেটিস মাপি। তোমরা মেপেছো কখনো? খুব সহজ, বাবা মাকে মেপে দিতে পারো। তাহলে ডায়াবেটিসের ছোটো ছোটো মেশিন পাওয়া যায়। তো ওখানে কী করা হয়? একটা গান দিয়ে ছোট করে একটু হাতে ফুটো করা হয় আঙুলে। ওখান থেকে ব্লাড নিয়ে দেখবা একটা স্টিপ, একটা ছোট একটা পাত এর ভিতরে ওটা দেওয়া হয়, এই ব্লাডটা দেওয়া হয়। তাহলে ধরো এটা একটা ডায়াবেটিস মাপার মেশিন। হ্যাঁ, ডায়াবেটিস মাপার মেশিন। এখানে একটা কী থাকে? পাতলা স্টিপ থাকে, এবং এখানে 2টা দাগ থাকে। তুমি খেয়াল করবে 2টা কী থাকে? দাগ থাকে। তাহলে এই দাগগুলো আসলে তড়িৎদ্বার। এই যে দাগগুলো কি? তড়িৎদ্বার। এখন তুমি যখন কী করবে? যখন তুমি একটা আঙ্গুল থেকে এখানে ব্লাড দিবে, হ্যাঁ, এখানে আমি আঙ্গুল আঁকতে পারি নাই,
এখানে যখন তুমি কী করবে ব্লাডটা স্থাপন করবে কোথায় তড়িৎদ্বারের মাঝখানে, তড়িৎদ্বারের মাঝখানে যখন কী করবে তুমি ব্লাডটা দিবে তখন এই ব্লাডটা কোথায় চলে আসবে, এই ব্লাডটা এই দুটো যে পাত আছে এই দুটো পাতের মাঝখানে এই ব্লাডটা চলে আসবে যখন আমরা দিব এটাকে। তো দিলে কি হবে, আমরা একটু আগে বলেছিলাম যে আমরা যদি কোনো দ্রবণকে ব্যবহার না করি তাহলে কোষটা কী হয় না, সম্পূর্ণ হয় না। তাহলে এই মেশিনের ভিতরে আলাদাভাবে ব্যাটারি লাগানো আছে, আলাদাভাবে তড়িৎ উৎস দেওয়া আছে। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে তড়িৎদ্বার প্রয়োজন। তড়িৎদ্বারও কিন্তু আছে, দাগগুলো মানে কি তড়িৎদ্বার, সেটাও আছে। শুধু কি নেই, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেই। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না থাকলে কী হয় বলেছিলাম, তুমি যদি ধরো এরকম একটা কি নিলা সেল নিলে, এখানে একটা দণ্ড দিলে, এখানে একটা দণ্ড দিলে, এরপর ব্যাটারি প্লাস এরপর মাইনাস দিলে, এটাকে আমরা সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষ্য কোষ বলতে পারি না। কেন পারি না, কারণ এখানে কোনো কি দেওয়া হয় নাই, এখানে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেওয়া হয় নাই। তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যে ধরনের পদার্থ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কী হয় পৃথক হতে পারে, তো ওই ধরনের তড়িৎ বিশ্লেষ্য এখানে দেওয়া হয় নাই। তাই এটাকে সম্পূর্ণ কি বলা যাবে না, এটা কমপ্লিট ইলেকট্রোলাইটিক সেল বলা যাবে না। তাহলে যখনই আমরা এই দুটো দাগের মাঝখানে কী দিব, রক্তকে দিব, রক্তে একটা ফোঁটা দিব, তখন আমরা আসলে ডায়াবেটিসে কী মাপি, ডায়াবেটিসে মাপি যে রক্তে গ্লুকোজের পরিমাণ কতটুকু আছে। একটা নির্দিষ্ট সীমা আছে, এর ভিতরে থাকা উচিত। এর বেশি যদি গ্লুকোজ থাকে তাহলে বোঝা যায় যে একটা হরমোন আছে, এটাকে আমরা ইনসুলিন বলি। হ্যাঁ, এই ইনসুলিন কি করে, এই ইনসুলিন গ্লুকোজকে বিপাক ক্রিয়ায় কী করে, সহায়তা করে, মানে এটাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে শক্তি তৈরি করে। তাহলে এখন ইনসুলিন যদি কম থাকে তাহলে রক্তে কিসের পরিমাণ বেড়ে যাবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। আর রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেশি বেড়ে যায় তখন দেখা যাবে রক্তে যে শিরাগুলো আছে সেগুলো কী হতে পারে, রক্ত চলাচলে বাধা দিতে পারে। কেন, গ্লুকোজ জমা হয়ে কী হবে, সেই নালীগুলো শুরু হয়ে যাবে। তাহলে রক্তে গ্লুকোজের মাত্রাটা কী থাকা উচিত, সহনীয় পর্যায়ে থাকা উচিত। তাহলে সহনীয় পর্যায়ে আছে কি না সেটা বোঝার জন্য আমরা এখানে কী দিব, আমরা এখানে দুটো তড়িৎদ্বারের মাঝখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী দিব, আমরা রক্তকে দিব। তখন রক্ত কী হবে, রক্ত ওই তড়িৎ প্রবাহ দ্বারা বিশ্লিষ্ট হবে। অ্যানোডে কী হবে, গ্লুকোজ জারিত হবে। অ্যানোডে কি জারিত হবে, গ্লুকোজ। এই গ্লুকোজটা কোত্থেকে পাই, আমরা খাবার থেকে পাই, ভাত থেকে পাই, আলু থেকে পাই। গ্লুকোজ জারিত হয়ে অ্যানোডে গ্লুকোজ জারিত হয়ে কী করবে জানো, ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে। এখন যার রক্তে কি গ্লুকোজের পরিমাণ বেশি, তাহলে সেখানে জারণ প্রক্রিয়াটাও বেশি হবে, মানে ইলেকট্রন ছাড়ার প্রক্রিয়াটাও বেশি হবে, ফলে বেশি ইলেকট্রন ত্যাগ হবে। গ্লুকোজ বেশি থাকলে জারিত হয়ে বেশি ইলেকট্রন ত্যাগ করবে, আর বেশি ইলেকট্রন ত্যাগ করলে তখন মেশিনে লেখা উঠবে যে খালি পেটে 10.5, অ্যান্ড খালি পেটে যদি 10.5 থাকে, এইগুলো আমরা তখন বলি যে তার লোকটার কি আছে, মানে অথবা ওই ব্যক্তির ডায়াবেটিস আছে। তাহলে এগুলো তোমরা বড় হয়ে জানতে পারবে যে কত থাকা ভালো। তাহলে আমরা এখানে কী করতেছি, তো বিশ্লেষণ প্রক্রিয়াকে ব্যবহার করে আমরা অ্যানোডে গ্লুকোজকে জারিত করে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সেই ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের মাধ্যমে বেসিক্যালি আমরা বুঝতে পারি যে এখানে প্রতি মিলিলিটারে কতটুকু গ্লুকোজ আছে। তাহলে গ্লুকোজ যদি বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে লোকটির কী হয়েছে, ডায়াবেটিস হয়েছে। তাহলে আমরা কী জিনিস শিখলাম, আমরা 4টা জিনিস শিখলাম। আমরা শিখলাম তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ধাতুকে মুক্ত করা যায়। এরপর শিখলাম কিভাবে আমরা কী করতে পারি, কিভাবে আমরা ধাতুকে বিশোধন করতে পারি। এরপর দেখলাম তড়িৎ প্রলেপন। পাশাপাশি আমরা এখন কি খেয়াল করলাম যে ডায়াবেটিস মাপতে গেলেও আমরা সেখানেও তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করি। স্যার আরও কি ব্যবহার আছে, আরও অনেক ব্যবহার আছে যেগুলো তোমাদের বইতে নেয়, আমি কয়েকটা পয়েন্টে লিখে দিচ্ছি। তড়িৎ মুদ্রণ, ঠিক আছে। তারপর হচ্ছে তড়িৎ মেরামত, অনেক ক্ষেত্রে তড়িৎ মুদ্রণ মানে এক ধরনের আমরা কি করি, ছাপাখানায় আমরা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখানে ক্যাথোডে কী করি, ক্যাথোডে একটা কপার ধাতুকে জমা করি, একটা লেখার উপরে, একটা নির্দিষ্ট কিছুর উপরে, লিখার উপরে যখন আমরা এখানে কপারকে জমা করব, সেই কপার দিয়ে আমরা কী করি, কাগজের উপর ছাপ দিয়ে আমরা কী করি, আমাদের ছাপাখানায় কাজটা করি। খুব আমি বেশি ডিটেলসে গেলাম না, যেহেতু বইতে নাই এগুলো এখন। তাহলে আমরা এটুকু বলতে পারি যে এখানে অ্যানোডে একটা নির্দিষ্ট লেখা থাকবে, লেখার উপরে কি দেওয়া হয়, ধরো তুমি মা লিখেছো, এখানে কি লিখেছো, মা, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। তো মা লেখার উপরে তুমি যেটা পড়বে, প্রথমে মোম দিবে, কি দিবে, মোমের উপর কি দিবে, কার্বন গুঁড়ো,
সেই কার্বন গুঁড়োর উপরে, কার্বন গুঁড়োটা কেন দিলাম, যাতে সে ধাতুকে আকর্ষণ করে, কারণ মোম সরাসরি আকর্ষণ করবে না। তাহলে ধাতু যদি আমরা কার্বন গুঁড়ো দিই, সেই কার্বন গুঁড়োর উপরে আমরা কপার জমা করব। কি জমা করব? কারণ আমরা জানি ক্যাথোড হিসাবে যদি কোনো তড়িৎদ্বারকে দেওয়া হয়, সেখানে এসে কী হয়, ধাতু জমা হয়। আমরা এর আগে অনেকবার দেখেছি। তাহলে মোম লেখার উপরে মোমের একটা কী থাকবে, ডায়াস থাকবে, সেই মোমের উপরে কার্বন গুঁড়া জমা রাখবো, সেই কার্বন গুঁড়োর উপরে কপার জমা হবে। তখন কপার যখন জমা হয়ে যাবে, তখন সেটা আমরা কাগজের উপরে ছাপ দিয়ে আমরা সেই লেখাটা ছাপিয়ে ফেলতে পারবো। তাহলে এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ইলেকট্রো প্রিন্টিং, আর বাংলায় বলা হয় তড়িৎ মুদ্রণ। এছাড়া কোথাও যদি কোনো যন্ত্রে কোনো লিক থাকে, কোনো কিছু সংযোগের প্রয়োজন হয়, সেটাও আমরা তড়িৎকে করতে পারি, তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে আমরা সেটাকে মেরামত করে দিতে পারি। তারপরে কোন একটা বর্তনীর মেরু নির্ধারণ, বর্তনী কী নির্ধারণ, কোনটি পজিটিভ প্রান্ত, কোনটি নেগেটিভ প্রান্ত, সেটাও আমরা কী করতে পারি, সেটাও আমরা এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বের করতে পারি। তো আমরা একটা জিনিস পারফেক্টলি শিখতে চাই, যাতে আমাদের ওই জায়গাটা সম্পর্কে কোনো দ্বিধা না থাকে। এই যে আমরা বিভিন্ন বিক্রিয়া দেখালাম, খুব সিম্পল, কেউ ছাড়ছে, কেউ গ্রহণ করছে, এগুলো আমরা বেশি বেশি করে বাসায় লিখবো। যদি আমরা বাসায় না লিখি, তাহলে দেখা যাবে যে আমরা কথাটাকে ভালো করে কী করতে পারবো না, প্রকাশ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা ভালো নাম্বার হয়তো পাবো না। তা আমি সবাইকে অনুরোধ করব যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা মোট কী দেখানো হয়েছিল, তোমাকে একটু টেস্ট করে দেখতে হবে যে তুমি সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ পারো কি না। এরপর হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের লবণের, গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এই তড়িৎ বিশ্লেষণ পারো কি না। লঘু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ পারো কি না। এরপর হচ্ছে পানি তড়িৎ বিশ্লেষণ পারো কি না। হ্যাঁ, তো এগুলোই মূলত, এগুলোকে আমাদেরকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে শিখতে হবে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ব্যবহার। আর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা এই যে বলছিলাম যে কে আগে যাইতে হবে, কে পরে যাইতে হবে, সেগুলো কার কার উপর ডিপেন্ড করে, সেগুলো আমরা একটু ভালো করে দেখবো। কারণ ওখানে 3টে শর্ত আছে। কটা শর্ত আছে? 3টে শর্ত। মনে আছে শর্তগুলো তোমাদের? একটা শর্ত ছিল যে একটা সিরিজ আছে, একটা কি আছে, সক্রিয়তার সিরিজ আছে। তাহলে সেই সক্রিয়তার সিরিজে যারা নিচে থাকবে তারা আগে যাইতে হবে, তাহলে সিরিজ ডিপেন্ড করে। অথবা ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, যে কোন আয়ন এর ঘনমাত্রা কত আছে সেটা, অথবা কী ধরনের তড়িৎদ্বার আমি ব্যবহার করতেছি, সেই তড়িৎদ্বারের সাথে কোন আয়নের বিশেষ সম্পর্ক আছে সেটার উপরেও কী করে, সেটার উপরেও নির্ধারণ করে। তাহলে আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকে একটা টপিককেই একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করলাম। তবে ব্যাপারটা সফল তখনই হবে যখন তোমরা বাসায় পড়বে। এবং আমরা কখনোই বলি না যে একটা জিনিস পড়ানো মানে কি 100% বোঝা হয়ে যাবে গ্যারান্টি, ওরকম কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না। আমরা একটা চেষ্টা করেছি মাত্র, এই চেষ্টাটা সফল হতে পারে তোমরা যখন বাসায় পড়বে এবং আবার ফিডব্যাক দিবে যে বুঝতে পেরেছি অথবা পারিনি, অথবা এই জায়গাটা একটু আবার শুনতে চাই, তখন ইনশাল্লাহ আমরা এগুলো ভালো করে শিখতে পারবো। বার্ষিক পরীক্ষার জন্য সবাই ভালো করে প্রিপারেশন নিবে। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।